রাশিয়ান বিপ্লবে চলে যাই। আচ্ছা, রাশিয়ান বিপ্লবের সঙ্গে রক্তের সম্পর্ক? আচ্ছা, সাংঘাতিক সম্পর্ক আছে। দেখি, শুনি। আমরা কোন এতে বলছিলাম, হ্যাঁ জিনের ওটাতেই বলছিলাম যে রাশিয়ার যে তখন রানী ছিলেন তিনি ভিক্টোরিয়ার গ্রেট গ্র্যান্ড ডটার। হ্যাঁ হ্যাঁ ঠিক, জিনের ওটাতেই বলা হচ্ছিল। ইংল্যান্ডের তো তাদের পরিবারে হিমোফিলিয়ার জিন আছে। হিমোফিলিয়া মানে আমাদের কেটে গেলে পরে তো রক্ত ক্লট করে যায়, সেজন্য রক্তপাত হতেই থাকে না। কিন্তু হিমোফিলিয়া যাদের আছে তাদের মধ্যে ওই একটা কেমিক্যাল আর কি, সেই কেমিক্যালটা নেই, তাই তাদের রক্ত ক্লট করে না, তাদের ব্লিডিং হতেই থাকে। তো জারের যে ছেলে আর কি তার এই রক্তপাত হতো, তার হিমোফিলিয়াটা তাকে দেখা যেত। এবার সব জেনারেশনের হিমোফিলিয়া প্রকাশ পায় না, সেটার জেনেটিক্সে আর যাচ্ছি না, কিন্তু জারের ছেলে নিকোলাস তার রক্তপাত হতো, হিমোফিলিয়া ছিল। সেটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল তো ছিলই, কিন্তু রানী যে তিনি সাংঘাতিক। এবার হিমোফিলিয়া খুব যন্ত্রণাদায়ক, কারণ একটু পড়ে গেলে একটু ছড়ে গেলেই তার রক্তপাত শুরু হয়ে যাবে সাংঘাতিক রকম। ইন্টারনাল আমাদের অনেক ইনজুরি হয় প্রতিদিন, যেগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়। এদের ইন্টারনাল ইনজুরি মানে ধর খেলতে গিয়ে একটু পড়ে গেলাম, ভেতরে একটা ছোট্ট ক্যাপিলারি হয়তো জিরে গেছে, 60 ঘনের ব্লাড জমে যাচ্ছে, সাংঘাতিক যন্ত্রণা। অবভিয়াসলি ওই জায়গাটা একটা তৈরি হয়ে যাচ্ছে, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তো সেখানে এক ভদ্রলোক এলেন রাসপুতিন বলে, তিনি মূলত একজন পাদ্রী। তিনি মানে বিভিন্ন রকম মরফিন টরফিন দিয়ে টিয়ে ওই যন্ত্রণাটা উপশম করতে সমর্থ হয়েছিলেন। সেজন্য রানী প্রাথমিকভাবে এবং জার সাংঘাতিকভাবে মানতেন। তো রাসপুটিন প্রথমত ঢুকেছিলেন ডাক্তার হয়ে, নিকোলাসের ডাক্তার হয়ে, কিন্তু যেহেতু ওর রকম ব্যথা হলে পরে তাকে শান্ত করার জন্য এবং হিপনোটিজমও ইউজ করতেন তিনি, বলা হয় করে শান্ত করতে একমাত্র কাজেই রানী এবং জার দুজনেই প্রচণ্ডভাবে নির্ভরশীল হয়ে পড়েন রাসপুতিনের ওপরে। একটা সময় রাসপুতিন তখন জারকে দিয়ে নিজের পছন্দসই লোককে মন্ত্রিসভায় নিয়ে আসো। রাসপুতিনই জারকে বলেছিলেন তুমি, কারণ বলে আর কি যে সে সময় যিনি জার ছিলেন তিনি চেয়েছিলেন কিছু অন্তত জনদরদি প্রকল্প চালু করা হোক, বা এদের সাথে কথা বলা হোক যারা রিভলিউশন চাইছে। রাসপুতিন বলেন যে না, তোমাকে অটোক্রেটিক হতে হবে। ও আচ্ছা, মানে এই পলিটিক্যাল নির্ভরতাও তৈরি হয়ে গেছিল ডিউ টু হিমোফিলিয়া এবং এটা। সেই কারণে একটা সময় যখন বিপ্লবের এই অবস্থা, তখন রাজার যারা মানে জারের যারা কাছাকাছি লোক তারা রাসপুতিনকে মেরে ফেলে, কিন্তু যাই হোক ওটা আর আটকানো যায়নি আর কি। তো এই রাশিয়ান বিপ্লবের একটা সময়, এবং এই একই সময় দেখা গেল যে আচ্ছা একটা সমস্যা হচ্ছে যে ওই মাইক্রোসার্জারি, রক্তকে আলাদা করে রাখা যাচ্ছে না, ক্লট করে যায়। কারণ আমাদের কাটলে পরে যেমন রক্ত বেরোলে পরে হাওয়ার সংস্পর্শে এলে পরেই রক্ত ক্লট করে, তেমনি যদি আমরা নিয়ে আসি বাইরে কিছুক্ষণ পরে রক্তটা ক্লট করে যায়। এটা কেন হচ্ছে? এটার জন্য একটা প্লেটলেটস আমাদের দায়ী আর কি। তো সেটা লিউইসেন বলে একজন ডাক্তার আমেরিকার, তিনি বের করলেন যে সোডিয়াম সাইট্রেট যদি দেওয়া যায় 0.2%, তাহলে রক্তটা ঠিক থাকে, অন্তত কিছুক্ষণ ক্লট করে না, বেশ কিছুক্ষণ আর কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ তারা ক্লট করে না। এটা একটা রিভলিউশনারি বিষয় হলো। কিন্তু ব্লাড কিন্তু তখনও স্টোর করা আরম্ভ হয়নি। কি হতো তখন, ওই মাইক্রোসার্জারির জায়গা থেকে ব্যাপারটা হলো যে আচ্ছা এই রুমে আমি কালেক্ট করলাম, ওই রুমে আমি গিয়ে দিয়ে দিলাম। ঠিক, মানে ওই আমার একবার অ্যান্থনির মতো, ওটা তো ডিরেক্টলি যাচ্ছিল। হ্যাঁ, যে ওই ট্রান্সফারটা করা যাবে অন্তত পক্ষে। তার আগে তো মাইক্রোসার্জারি করতে হতো, যে এখন অন্তত একটা টিউব দিয়ে, রাবারের টিউব দিয়ে ট্রান্সফার করা যাবে, ততক্ষণ জিনিসটা ক্লট করবে না। কাজে এবার ব্লাড ট্রান্সফিউশন ইজি হয়ে গেল। সে সময় রক্তের ডিমান্ড বাড়তে শুরু করলো। না, টিউবটা তো তৈরি হলো, তার মানে কেউ এটা বানালো টিউব, এবং টিউবের সিস্টেমটা তৈরি হলো। কিন্তু এটাকে বলে ব্লাড অন দ্য হুফ, মানে একজন ডোনার একজন রিসিভার, এই ডোনারের থেকে নিয়ে রিসিভারকে দেওয়া হচ্ছে। এই সিস্টেম, মাঝখানে কোনো বটল লিঙ্ক নেই আর কি তখনও। তো 1920-21 সাল নাগাদ ব্লাডের ডিমান্ড বেড়ে গেছে। এই প্রথম ব্লাডটাকে একজনকে আরেকজনকে রক্ত দেওয়া ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। তখন আর ওটা মাইক্রোসার্জারির পর্যায়ে নেই, অনেক নর্মাল ন্যাচারাল। মানে তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি লোকের ভালো করছে আর কি, মানে সুস্থ হচ্ছে। তখনও সমস্যাটা হচ্ছে স্টেরিলাইজেশনের প্রবলেমের জন্য। সমস্যাটা হচ্ছে প্লাস মাইনাসটা তখনও বেরোয়নি, পজিটিভ নেগেটিভ যেটাকে বলি সেটা, তবুও অনেকটা ভালো আর কি ব্যাপারটা।